বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর এবং বিচিত্র গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সের নিবেদন আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে বাংলা সাহিত্যের গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের দুটি গল্প, রুরুর গল্প এবং ছায়াসঙ্গী। জুলাই মাস ছিল হুমায়ুন আহমেদের প্রয়াণ মাস, তাই জুলাই মাস জুড়ে পরিবেশিত হয়েছে হুমায়ুন আহমেদের গল্প। গল্প দুটির অডিও নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক গল্প এবং বিচিত্র সব অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, রুরুর গল্প। রাত প্রায় 1টা বাজে। আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে। চিটাগং মেল ধরব। ট্রেন আসবে সেই রাত 3টায়। অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার আর কিছুই করণীয় নেই। শীতের রাত। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে। গারো পাহাড় থেকে উড়ে আসছে কনকনে হাওয়া। সোয়েটারের উপরে কোট, তার উপর একটা চাদর চাপিয়েও ঠক ঠক করে কাঁপছি। গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি, তবে কতক্ষণ এখানে থাকতে পারবো বুঝতে পারছি না। স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে, ঝগড়াঝাটি হচ্ছে। আমার চোখের সামনে একটা ছোটোখাটো মারামারিও হয়ে গেল। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য খাসি কিনেছেন। তিনি যাবেন মোহনগঞ্জ। 4টি প্রমাণ সাইজ খাসি নিয়ে তিনিও আমার মতো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। খাসি 4টির স্বভাব বিচিত্র। এরা চুপচাপ থাকে, কিন্তু কিছুক্ষণ পরপর 4জনে একত্রে ব্যাকুল স্বরে ডাকাটাকি শুরু করে। তাদের ডাকাটাকিতে ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে। যখন বিশৃঙ্খলা চরমে ওঠে, তখন খাসিগুলো চুপ করে যায়। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। আমি প্রাণপণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে। চেয়ারে পা তুলে বসে একটা বই পড়ার চেষ্টা করছি। ঠিক এই সময়ে আমাকে চমকে দিয়ে এক ভদ্রলোক বললেন, স্যার, চা খাবেন? ভদ্রলোক আমার পরিচিত নন। পরিচিত হলে অবশ্য চেনা যেত না, কারণ তিনি পরে আছেন মাংকি ক্যাপ। টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের হয়ে আছে। রোগা পাতলা মানুষ, বেশ লম্বা। শীতের কারণেই বোধহয় খানিকটা বেঁকে গেছেন। ভদ্রলোক আবার বললেন, স্যার, চা খাবেন? আমি বললাম, জি না। আমিও আপনার মতো চিটাগং মেল ধরব। ও আচ্ছা। শীত কীরকম পড়েছে দেখেছেন? সাইবেরিয়াতেও এত শীত পড়ে না। আমি হাসির মতো একটা ভঙ্গি করে আবার বই পড়ায় মন দিলাম। এ জাতীয় উটকো লোককে বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় পেলেই এরা কথা বলে বলে জীবন দুর্বিষহ করে তুলবে। চা খাবো না বলার পরও ভদ্রলোক হাল ছাড়লেন না। খানিকটা ঝুঁকে এসে বললেন, শীতের মধ্যে চা খেলে শরীর চাঙ্গা হতো। আমার প্রয়োজন নেই। ভদ্রলোক চলে গেলেন। আমি আবার বইয়ে মন দেবার চেষ্টা করলাম। শীত মনে হয় আরও বেড়েছে। চাদর ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকছে। খাসি 4টা আবারও একসঙ্গে চেঁচাতে শুরু করেছে। আমি বই পড়ছি, কিন্তু কি পড়ছি আমি নিজেই বুঝতে পারছি না। স্যার, চা নিন। আমি তাকিয়ে দেখি ভদ্রলোক পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ এগিয়ে ধরে আছেন। আমার নিষেধ শুনেননি। শীতটা কমবে, চুমুক দিন। আমি আর কথা বাড়ালাম না, চায়ের কাপটা নিলাম। পান খাওয়ার অভ্যেস আছে? জি না। পান নিয়ে এসেছি। চা খাবার পর জর্দা দিয়ে একটা পান খান, দেখবেন শীত কমে গেছে।
পান খেলে মুখ নড়ে, এক্সারসাইজ হয়, এতে শীত কমে। আমাকে পানও নিতে হলো। ভদ্রলোক আমার পাশের টেবিলে উঠে বসলেন। লক্ষণ ভালো না। তিনি নিশ্চয়ই দীর্ঘ গল্পের প্রস্তুতি নিচ্ছেন। আমি আবার বই খুলে বসলাম। এমন ভাব করলাম যেন এই মুহূর্তে বইটি পড়া আমার জন্য খুব জরুরি। স্যার, আমার নাম মনসুর। আমিও আপনার সাথে চিটাগং মেল ধরব, তবে আমি যাচ্ছি 2000-এ। ও আচ্ছা আচ্ছা। স্যার, এই 2000-তে একটা পুরনো বাড়ি আছে, প্রায় 200 বছর পুরনো হিন্দু বাড়ি। ওই বাড়িতে ভূত থাকে বলে জনশ্রুতি, সেজন্যই যাচ্ছি। আমি বই থেকে মুখ না তুলে বললাম, ভূত দেখতে যাচ্ছেন? বলেই মনে হলো বিরাট ভুল করেছি। ভদ্রলোককে বকবক করার সুযোগ দিয়েছি। এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি 2000-ই যাচ্ছেন। কথাটা স্যার আপনি নেহায়েত ভুল বলেননি। আমি আসলে ভূতের সন্ধানেই যাচ্ছি। ও আচ্ছা। বাংলাদেশে যেখানে যত পুরনো বাড়ি আছে সেখানেই আমি যাই। ভূত প্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে ওই পুরনো বাড়িঘর পছন্দ করে। ওদের খুঁজে বের করার জন্য ওই সব জায়গাই ভালো। শহরে তারা একেবারে থাকে না তা না, মাঝে মধ্যে শহরেও আসে, তবে অল্প সময়ের জন্য। গাড়ি ঘোড়ার যে ভিড়, মানুষই থাকতে পারে না তো ভূত। তা আপনি ভূত নিয়ে গবেষণা করছেন? জি না, তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি। ও আচ্ছা। ভূত নিয়ে একটা গ্রন্থ রচনার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় পাঠিয়েছিলাম, ওরা ছাপেনি। আজকাল তো স্যার ওই সব কিছুতেই ধরাধরি, লেখা ছাপার মধ্যেও ধরাধরি। পরিচিত লেখকের অগা মগা বগা লেখা সব বড় বড় হেডিং দিয়ে ছাপবে। আমার মতো অপরিচিত লেখকের লেখা যত ভালোই হোক ছাপবে না। ঠিক বলিনি স্যার? জি, ওই ঠিক বলেছেন। অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী, শিরোনাম ছিল শিশু ভূতের খাদ্য। লেখার কপি সঙ্গে আছে, পড়বেন স্যার? জি না, ওই আমি একটা বই পড়ছি, বইটা শেষ করা দরকার। আমার লেখাটা খুব ছোট, 3 পৃষ্ঠার, পড়তে সময় লাগবে না। আমি পড়তে চাচ্ছি না। না চাইলে পড়তে হবে না। খুব খাটাখাটনি করে লিখেছিলাম স্যার। শিশু ভূতের খাদ্যের উপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি বলে আমার ধারণা। অথচ এ লেখা ছাপলো না। সম্পাদকের সাথে দেখা করেছিলাম, উনি ব্যক্তিগতভাবে আমার লেখার প্রশংসা করলেন, অবশ্য বললেন শিশু ভূতের খাদ্যের উপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয়। ভূতের কোনো পত্রিকা থাকলে তারা লেখা নেবে। উনি বললেন ভূতেদের পত্রিকায় লেখাটা পাঠিয়ে দিতে। আমি মনে মনে সম্পাদকের বুদ্ধির প্রশংসা করলাম। সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হতে লাগলো আমার সামনে বসে থাকা এই মানুষটার মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে। সুস্থ মাথার লোক ভূত শিশু খাদ্য নিয়ে প্রবন্ধ ফাঁদতে পারে না। মনসুর নামের এই ভদ্রলোক বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না বলে আমার মনে হচ্ছে। আবার নড়াচড়া শুরু করেছে। এই নড়াচড়া কথা শুরু করার প্রস্তুতি। আমি হাতের বইয়ের দিকে আরও ঝুঁকে এলাম। স্যারের কি এই 1 মিনিট সময় হবে? জাস্ট 1 মিনিট স্যার। আমি বই থেকে মুখ তুললাম। মনসুর সাহেব হাসি মুখে বললেন, আপনার সন্ধানে কি কোনো পুরানো বাড়ি আছে যেখানে ভূতের আস্তানা? অনুগ্রহ করে আমার কার্ডটা রাখুন। এখানে আমার ঠিকানা আছে, টেলিফোন নাম্বারও আছে। তবে ওই নিজের টেলিফোন না, পাশের বাসার টেলিফোন। মাঝে মাঝে ওদের খুব নরম গলায় অনুরোধ করলে ওরা আমাকে ডেকে দেয়। আমি যন্ত্রণা এড়াবার জন্য কোনো কথা না বলে টেলিফোন কার্ড
পকেটে রেখে দিলাম। মনসুর সাহেব আনন্দিত ভঙ্গিতে বললেন, পুরনো ধরনের কোনো ভূতের বাড়ির সন্ধান পেলে আমাকে 2 কলম লিখে দেবেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আচ্ছা জি আচ্ছা। স্যার, আপনি আমাকে পাগল ভাবছেন না তো? না না না। থ্যাংক ইউ স্যার। অনেকেই ভাবে, আমার নিজের আত্মীয় স্বজনরাই ভাবে আপনাকে দোষ দিয়ে কি হবে। আমার বড় বোন আমাকে এক পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, পিজির প্রফেসর। উনি আমাকে খুব ভালোমতো পরীক্ষা করে বলেছেন আমি পাগল না। ও আচ্ছা। শুধু যে মুখে বলেছেন তা না, লিখিতও দিয়েছেন, আমার সঙ্গে আছে। দেখতে চাইলে দেখাতে পারি। না না জি না, আমি না দেখতে চাচ্ছি না। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে পাগল ভাবলে লোকজনের দোষ দেওয়া যায় না। কোনো সুস্থ মাথার মানুষ তো আর ভূতের বাড়ি খুঁজে বেড়াবে না। ঠিক বলছি না স্যার? হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক। মনসুর সাহেব, ভাই শুনেন, যদি কিছু মনে না করেন, আমার এই বইটা শেষ করা খুব দরকার, খুব জরুরি। জরুরি হলে তো বই শেষ করতেই হবে। স্যার, বই শেষ করুন। আসলে কি জানেন স্যার, আমি এমন বিপদে পড়েছি যে বিপদের কথা কাউকে না বলে থাকতে পারি না। এমন বিপদ যে সবাইকে বলাও যায় না। সবাই এসব জিনিস বুঝতে পারে না। আপনার মতো 2-1 বুঝবে। যখন এরকম কাউকে পাই তখন বিপদের কথা বলার চেষ্টা করি। আমি জানি যাকে বলতে যাই তিনি বিরক্ত হন, তারপরেও বলি। এই যে আপনি বিরক্ত হচ্ছেন, বই পড়ার কথা বলে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছেন, আসলে তো আপনি বই পড়ছেন না স্যার। তখন থেকেই একটা পাতা চোখের সামনে মেলে ধরে বসে আছেন। যখনই আপনাকে কিছু বলতে যাচ্ছি ততবারই আপনি বলছেন খুব জরুরি, বইটা শেষ করতে হবে। আমি হাতের বই বন্ধ করে বললাম, ঠিক আছে, আপনার বিপদটা কি বলুন, আমি শুনছি। আমার কথায় রাগ করেননি তো? না না, রাগ করিনি, বলুন কি বলবেন। আমি বরং আরেক কাপ চা নিয়ে আসি। চা খেতে খেতে শুনুন স্যার। চা আনতে হবে না, আপনি বলুন। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, একটা ভূতের বাচ্চাকে নিয়ে আমি বড়ই বিব্রত আছি। ভূতের বাচ্চা? জি স্যার, ভূতের বাচ্চা, সান অফ এ ঘোস্ট। 3-4 বছর বয়স, নিতান্তই শিশু। ও আচ্ছা। সে তার বাবা মাকে নিয়ে ঢাকা শহরে বেড়াতে এসেছিল। সারাদিন ঘুরেছে। মিরপুর চিড়িয়াখানায় গিয়েছে, শিশু পার্কে গিয়েছে, এয়ারপোর্টে গিয়ে প্লেন কিভাবে উঠে নামে এইসব দেখেছে। তারপর এসেছে গুলিস্তানে। কেন গুলিস্তানে কেন? দেখার জন্য, আর কিছু না। যাই হোক, গুলিস্তানে এসে পৌঁছার পরই মারামারি শুরু হয়ে গেল। রিক্সা শ্রমিক ইউনিয়ন বনাম ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, বিরাট মারামারি, ককটেল ফাটাফাটি, রিক্সা ভাঙা, ট্রাকের কাজ ভাঙা, যাকে বলে লঙ্কা কাণ্ড স্যার। এই দেখে ভূতের বাবা ভয়ে দিল এক দৌড়, আর মা দিল আরেক দিকে দৌড়, আর বাচ্চাটা লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ঝুলতে লাগলো। আপনি বুঝতে পারলেন যে একটা ভূতের বাচ্চা আপনার গলা জড়িয়ে ধরে আছে? শুরুতে কিছু বুঝতে পারিনি। আমার তখন কুত্তা পাগল অবস্থা। পুলিশ টিয়ার গ্যাস ছাড়তে শুরু করেছে, চোখে অন্ধকার দেখছি। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এলাম। বাসায় আসার পর মনে হলো বানরের মতো কিছু আমার গলায় জড়িয়ে ধরে ঝুলছে। জিনিসটাকে ছাড়িয়ে দিতে সেটা ধুপ করে মেঝেতে পড়ে গিয়ে উ উ করে কান্না শুরু করলো। স্যার, এখন বিবেচনা করুন আমার মনের অবস্থা। একটা কিছু আমার গলা থেকে খসে পড়েছে। আমি মেঝেতে খসে পড়ার শব্দ শুনছি, কান্নার শব্দ শুনছি, অথচ জিনিসটাকে দেখতে পাচ্ছি না।
আপনি কিছু দেখছেন না? মনসুর সাহেব হাসি মুখে বললেন, দেখব কি করে, ভূত তো আর চোখে দেখা যায় না। তা কতদিন আগের কথা? প্রায় 9 মাস স্যার। 9 মাস ধরে এটা আপনার সঙ্গে আছে? জি স্যার, ফেলে তো দিতে পারে না। অবধ শিশু বাবা মাকে হারিয়ে নিতান্তই অসহায়। কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে সেটা জানে না, কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যাবে তাও জানে না। কথা বলতে পারে? অল্প বিস্তর পারে, সব কথা শিখে নাই। নিতান্তই শিশু স্যার, বুঝতেই পাচ্ছেন। মানুষের বাচ্চারা 3 বছর বয়সে সব কথা বলতে পারে, ভূতের বাচ্চারা পারে না, ওদের গ্রোথ কম। আমি হা করে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন যে মাঝে মাঝে মনে হচ্ছে বোধহয় এরকম সত্যি সত্যি কিছু ঘটেছে। ভদ্রলোক হয়তো আসলেই শিশুভূত লালন পালন করছেন। বুঝলেন ভাই সাহেব, মানুষের শিশু পালন করাই কত জটিল, আর এ হচ্ছে ভূত শিশু। চোখে দেখা যায় না, বাবা মা হারা শিশু। আমি ছাড়া দেখার আর কেউ নাই। রাতে ঘুমাতে যেতাম ওর সঙ্গে, আমার গলা জড়িয়ে ধরে ঘুমাতো। আমার ঠান্ডা লাগতো, ভূতেদের শরীর আবার খুব ঠান্ডা। শীতের দিনে 2টা কম্বল গায়ে ঘুমাচ্ছি, ভূত শিশুর কারণে কম্বলের ভেতরটা হিম শীতল, ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেল। তাই বলে আমি তো আর রুরুকে ফেলে দিতে পারি না। ওর নাম কি রুরু? হ্যাঁ হ্যাঁ, ওর নাম রুরু, ওর বাবা মা রেখেছিল। তার রুরুকে খাওয়াতেন কি? এই তো আপনি আসল পয়েন্ট ধরে ফেলেছেন স্যার। প্রধান সমস্যা হচ্ছে এদের খাওয়া। মানুষের কোনো খাবারই এরা খায় না। প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি খেতে দিব। হেন জিনিস নাই যে তাকে খেতে দেই নাই। টুথপেস্ট দিয়েছি, সাবান দিয়েছি, জুতার কালি দিয়েছি, মোমবাতি দিয়েছি, আফটার শেভ লোশন দিয়েছি। যাই দিই হা করে মুখে নেয়, তারপরে পাথু করে ফেলে দেয়। তারপর কি করলেন? কি আর করব, রুরুকে একদিন কোলে বসিয়ে আদর টাদর করে বললাম, বাবা তুই নিজেই দয়া করে বল তোরা কি খাস, না খেয়ে খেয়ে তুই তো বাপধন মরে যাবি। তখন সে বলল, ভূতেরা আলো খায়। আলো খায়? জি স্যার, আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, এইসব আলো খায়। এটা জানার পর নিশ্চয়ই রুরুকে খাওয়ানোর প্রবলেম সহজ হয়ে গেল। জি না স্যার, প্রবলেমের তখন শুরু। ভূতেরা আলো খায় ঠিকই, কিন্তু সব ধরনের আলো খেতে পারে না। বিদ্যুৎ চমকের সময় যে তীব্র আলো হয়, সে আলো কোনো ভূত খেতে পারে না। সে আলো খাওয়ানো মানে ভূতের মৃত্যু। বলেন কি? তাছাড়া স্যার, একজন বয়স্ক ভূত যে আলো খেতে পারে, একটি শিশু ভূত সে আলো খেতে পারে না। খেলে বদহজম হয়, পেট খারাপ করে। তাই নাকি? জি স্যার, 100 পাওয়ারের বাল্বের আলো 3 বছর বয়সী ভূতকে খাওয়ালে তার পেট নেমে যাবে। আমি খানিকক্ষণ চুপ করে ইতস্তত ভঙ্গিতে বললাম, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি। কিছু মনে করবেন না, আমরা এই যে সাধারণ ভাত মাছ খেয়ে বাথরুমে যাই, ভূতেরা যে আলো খায়, ওদের বাথরুম করতে হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। ওরা আলো খায়, বের হয়ে আসে অন্ধকার। সেটা অবশ্য মন্দ না স্যার। রুরুকে মানুষ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, এবং বললে বিশ্বাস করবেন না, পশ্চিম দিকে ফিরে কানে ধরেছি, আর ভূতের বাচ্চা মানুষ করব না, যথেষ্ট হয়েছে। ওরা তো আর আমাদের মতো না, ওদের নিয়ম কানুন আলাদা। তাই নাকি? কিরকম? অদ্ভুত অদ্ভুত সব নিয়ম, শুনলে আপনি হয়তো ভাববেন পাগলের প্রলাপ। এই যেমন ধরুন স্যার,
ওরা যখন খুব আনন্দিত হয় তখন কামড়ায়। তাই? এই দেখুন না স্যার, কামড়ে কামড়ে আমার হাতের দশা কি করেছে। ভদ্রলোক শার্টেন আস্তিন তুলে আমাকে দেখালেন। সত্যি দাগ দেখা যাচ্ছে। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, স্যার, ভূতেরা সাইজে ছোট বড় হতে পারে, এটা জানেন আশা করি। না না, আমি তো এটা জানি না। ওই যে অনেকটা রাবারের মতো, ইচ্ছা করলে মার্বেলের মতো ছোট হতে পারে। রুরু করতো কি, প্রায়ই ছোট হয়ে আমার নাকের ফুটায় কিংবা কানের ফুটায় বসে থাকতো। এ তো দেখি ভালো যন্ত্রণা। যন্ত্রণা মানে? জীবন অতিষ্ঠ। তবে স্যার, খুব মায়াকারা জানোয়ার। অল্প দিনে এদের উপরে মায়া পড়ে যায়। একদণ্ড এদের চোখের আড়াল করতে ইচ্ছা করে না। রুরুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা যখন আমার মনে হয় তখনই চোখে পানি এসে যায়। ও আচ্ছা, তাহলে ওকে বাবা মার কাছে ফিরিয়ে দেবার পরিকল্পনা করেছেন? ফিরিয়ে দিতে হবে না, কি বলেন আপনি? পরের বাচ্চা কতদিন রাখবো? আচ্ছা, এর বাবা মাকেই তাহলে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক ধরেছেন স্যার। রুরুকে নিয়ে ভূতেদের আস্তানায় যাচ্ছি, যদি কোনো সন্ধান পাওয়া যায়। হাটহাজারিতে একটা 200 বছরের পুরনো ভাঙা বাড়ি আছে, ভূতেদের আখড়া। যাচ্ছি, ওইদিকে যদি কোনো খোঁজ দিতে পারে। ভূতে ভূতে এক ধরনের যোগাযোগ তো আছে স্যার, আছে না? থাকারই তো কথা। আমি স্যার অন্যভাবে চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। যেমন ধরুন, এই থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। ভূতের বাচ্চা পেয়েছি, থানায় একটা জিডি এন্ট্রি থাকা ভালো। ধানমন্ডি থানার ওসি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি সরাসরি পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে তার কাছে এসেছি। পুলিশের লোকদের ব্রেন যে কম থাকে সেটা ওই দিনে বুঝলাম। আশ্চর্য, বুঝলেন, এরা আমার কথা ভালোভাবে শুনলই না। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছি, সেখানে ওই একই অবস্থা, বিজ্ঞাপন ছাপবে না। আরে, আমি আমার নিজের পয়সায় বিজ্ঞাপন দিচ্ছি, তুমি না ছাপার কে? ঠিক বলেছি না স্যার? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। শেষে উপায় না দেখে 10,000 হ্যান্ডবিল ছাপিয়ে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর 1 নম্বর এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিলি করিয়েছি। কি লেখা ছিল হ্যান্ডবিলে? কপি আছে, দেখুন স্যার। ভদ্রলোক তার চামড়ার সুটকেস খুলে হ্যান্ডবিল বের করলেন। নিউজ প্রিন্ট কাগজে ছাপা বড় বড় হরফের হ্যান্ডবিল। তাতে লেখা, জরুরি বিজ্ঞপ্তি, রুরু নামে 3 বছর বয়সী একটা ভূতের ছানা পাওয়া গিয়েছে। ছানাটি তার বাবা মার নাম বলতে পারে না, সে কোথায় থাকে তাও বলতে পারে না। সে তার একটা বোনের নাম জানে, রিরি। উপযুক্ত প্রমাণ দিয়ে রুরুর আইনানুগ অভিভাবককে ভূত শিশুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পোস্টবক্স 103, ঢাকা জিপিও। বাড়ির ঠিকানা না দিয়ে পোস্ট বক্স নাম্বার দিয়ে দিয়েছি। বাড়ির ঠিকানা দিলে আলতু ফালতু লোক বিরক্ত করত, কি দরকার? আমি তাকে বললাম, তাহলে ভূত শিশু নিয়ে আপনি অনেক কষ্ট করেছেন। তা করেছি স্যার, তবে এইসব কষ্ট কোনো কষ্ট না। আসল কষ্ট হলো মানুষ যখন ভুল বোঝে, যখন ভাবে আমার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, তখন স্যার মনটা খারাপ হয়। আপনার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, তাহলে এরকম কেউ কেউ ভাবছে? সবাই ভাবছে স্যার। আমার নিজের বড় বোন একদিন এসে কঠিন গলায় বলল, কই দেখি তোর ভূত। এখন আপনি বলুন স্যার, ভূতের বাচ্চা আমি দেখাবো কি করে? সে তো অদৃশ্য। সেই কথা বোনকে বুঝিয়ে বললাম, তাতেও কাজ হলো না। সে বলল, তাহলে তুই তোর ভূতকে কথা বলতে বল, আমি তার কয়েকটা কথা অন্তত শুনি। শুনিয়েছিল কথা? জি না স্যার, রুরু তো অন্যের সামনে কথা বলে না, অসম্ভব লাজুক ছেলে।
এই যে এতক্ষণ সে আপনার চেয়ারের হাতলে পা ঝুলিয়ে বসে আছে, আপনি তার মুখ থেকে একটা বাক্য শুনেছেন? না জি না। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, সবাই শুধু প্রমাণ চায়। আরে মুখের কথাটাই তো সবচেয়ে বড় প্রমাণ, ঠিক বলছি না স্যার? অবশ্যই ঠিক বলছেন। আমার ট্রেনের সময় হয়ে এসেছে, ঘন্টা দিয়ে দিয়েছে, এখন উঠতে হবে। মনসুর সাহেব বললেন, স্যার তৈরি হন, ট্রেন এসে পড়েছে। এই ফাঁকে আমি রুডুকে একটু খাইয়ে আনি। তা সে কি আপনার সঙ্গেই আছে? জি স্যার, তাকে আর কোথায় ফেলে যাব? তা কি খাওয়াবেন তাকে? চাঁদের আলো স্যার, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোই খানিকটা খাওয়াবো। আজ সারাদিন কিছুই খাইনি, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ। কি যে যন্ত্রণায় পড়েছি স্যার। খাচ্ছেন না কেন? এই যে হাটহাজারি নিয়ে যাচ্ছি, তার বাবা মাকে খুঁজছি, সেই জন্যই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে থাকতে চায়, অন্য কোথাও যেতে চায় না। রুরুকে ফিরিয়ে দিতে আমার নিজেরও কি ভালো লাগছে। মায়া পড়ে গেছে স্যার, রুরু চলে গেছে, এটা ভাবতে আমার চোখে পানি আসে। বলতে বলতে মনসুর সাহেবের চোখ ভিজে উঠল। তিনি চাদরের কোনা দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালেন, ধরা গলায় বললেন, স্যার আপনি ভূতের বাড়ির কোনো সন্ধান পেলে এই অধমকে জানাবেন। অন্যের আদরের ধন আমার কাছে পড়ে আছে, আমার একটা দায়িত্ব আছে না স্যার? জানি রুরু চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু উপায় কি? চিটগং মেলে উঠে বসেছি। মনসুর সাহেব তার ভূতের বাচ্চাকে চাঁদের আলো খাইয়ে আমার পাশে এসে বসেছেন। তাকে এখন বেশ আনন্দিতই মনে হচ্ছে। সম্ভবত ভূতের বাচ্চা চাঁদের আলো খেয়েছে। মনসুর সাহেব বললেন, জানালার কাজ নামিয়ে দিন স্যার, ট্রেন ছাড়লে ঠান্ডা লাগবে। আমি কাজ নামাচ্ছি। এ সময় ছোট্ট একটা নাটক হলো। এক ভদ্রলোক হন্তদন্ত করে ট্রেনের কামরায় ঢুকে পড়লেন। ঢুকেই মনসুরের হাত ধরে টানাটানি করলেন। ভদ্রলোকের পেছনে বয়স্ক একজন মহিলাও ঢুকলেন। তিনি কাঁদতেও শুরু করলেন। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। পরে যা জানলাম তা হচ্ছে মনসুর হলো গৌরীপুর পোস্টমাস্টার সাহেবের ছোট ভাই। ঢাকায় থাকতো, তার মাথা খারাপ হয়ে গেছে। সবাইকে বলে বেড়াচ্ছে তার সঙ্গে ভূতের বাচ্চা আছে। তাকে ঢাকা থেকে এনে গৌরীপুরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তারপরেও মাঝে মাঝে এসে তালা খুলে বের হয়ে পড়ে, আজ যেমন বের হয়েছে। টানাটানি করে মনসুরকে নামানো হলো। গার্ড বাতি দেখিয়েছেন। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে। মনসুর আমার দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে হাসল। ক্লান্ত গলায় বললেন, আমি সত্যি বলছি স্যার, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ না। ট্রেন ছেড়ে দিয়েছে। মনসুরকে দুদিক থেকে দুজনে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে এতক্ষণ আপনারা শুনলেন গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের গল্প রুরুর গল্প। এখন পরিবেশিত হবে দ্বিতীয় গল্প ছায়াসঙ্গী। সাথে থাকুন। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারাও খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে যেন লেগে গেল। একদিন সত্যি সত্যি গ্রামে রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়াগা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো।
অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। সেই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ করে আর লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসাথে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেছে। যেখানেই যায় তাদের সাথে গোটা 50 ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে লিখতে বসা। একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে পারছিলাম না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণ লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানা জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কম দেহি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। এ দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন 4-5 পর সবাই বুঝে গেল আমি দেশ সম্পর্কে প্রায় কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তখন তারা আমাকে রেহাই দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমার লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি করি, কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে যাই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গাতক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান ধরে। ও মনারে, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না 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 রে, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারা দিনই লেখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানলার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 8-9 বছরের একটা ছেলে গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানলার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? সে আড়াল থেকে বলল, না। কি নাম তোর? মমতাজ মিয়া। আয়, ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মমতাজ মিয়ার কথা ভুলেই গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানলার ওপাশে মমতাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মমতাজ মিয়া, আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপরে খানিকক্ষণ চেপে ধরে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, এ হারামজাদা মমতাজ তোমার কাছে আসে নাকি? আসলে একটা চর দিয়ে বিদায় করবা। কেন? সে সে বিরাট চোর। যাই দেখে তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁষতে দিবা না। 2 দিন পর পর মায়ের খায়, তাতেও হুঁশ হয় না। তা তোমার এখানে এসে কি করে? কিছু করে না।
চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিয়েছে। না 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 না, আমার কিছু নেয়নি। ভালো করে খুঁজে দেখো, কিছুই বলা যায় না। এই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে, অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করলাম। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে ৩-৪ জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফুপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো, এই কলমটা আপনার কি না? হারামজাদা মন্তাজের হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। ৪-৫ টাকা দামের বল পয়েন্ট, এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই তো দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। এই বয়সেই ছেলেটা এমন চুরি শিখলো কেন? বড় হয়ে কি করবে? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি ওকে এটা দিয়েছি। ওকে ছেড়ে দিন। বাচ্চা ছেলে এরকম মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে তো জিজ্ঞেস করে নেবেন, তাই না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছু হয় না, এইটা ওর কাছে পানি ভাত। মাইন না খাইলে এর ভাতও জমায় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরেও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে জানলার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে ২-১টা কথাবার্তা বলি, আজ একটা কথাও হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে, চুরির ঘটনার ২ দিন পর। গ্রামের মানুষদের একটা অদ্ভুত ব্যাপার, কোনো ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোন ঘটনা তুচ্ছ, তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার জীবনের ঘটনাটা এই। ৩ বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল। তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে, আমার পুত বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্রশোকে কাতর হলে তো চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আসর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল, সবকিছুই খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে ২১ মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? কি করছো? মন্তাজ বাইসা আছে, কবর খুইরা তারে বাইর করো, বিরম করবা না। বড়াই বাহুল্য, তাকে কেউ পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় ঠিকই, কবর দিয়ে দেওয়ার পরও নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই। কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডাকতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মৌলানা সাহেব, মন্তাজ বাইসা আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পাও ছাড়তাম না মৌলানা সাহেব। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ছেড়ে ফেলতে পারলেন না।
রহিমা বজ্র আঁটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা যে আছে তুমি বুঝলা কেমনে? রহিমা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড় এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করে রাখা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মন্তাজ? মন্তাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি কি দেখলো না দেখলো এসব কিছু বলেনি? ছোট চাচা বললেন, না কিছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসছে, লোকজন তাকে ভয়টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর পায় না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ বুঝবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, আপনারা তার রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার ওই আল্লাহর কুদরত, উনারই কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে ফেলে। দার্শনিকের মতো গলায় বলে, আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ানোর দরকার নাই, এমনিতেই আসব। এমনিতেই মানে এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হইছে সব এখন নাওয়ের আসবো, এটাই নিয়ম। আমি খুব অবাক হলাম। সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নায়র আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নায়র আসবে তাদের প্রত্যেককে একটা করে যেন শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, আবার রাজি না হয়েও উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে, হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টা ডালিম নিয়ে এসেছে সাথে করে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি একদম অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল,
যে ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কেন? কি কন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? শোনো রহিমা, তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি কি করে বুঝলে তোমার ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুই না দৌড়াইতে দৌড়াইতে দেখতে আসছি। বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মমতাজ বাইসা আছে। কি জন্য মনে হলো রহিমা? জানি না ভাইজান, মনে হইল। আচ্ছা, এরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকেই তুমি বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি? মানে জ্ঞান ফিরে এসে কি দেখলো, তার কি মনে হলো? জি না। ওকে জিজ্ঞেস করো নাই? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পানটান খেয়ে চলে গেল। আমার লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার অনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়ার ব্যাপারটা অন্যায় কাজ। এই ছেলেটি নিশ্চয়ই প্রাণপণে সেটা ভুলতে চেষ্টা করছে। ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবুও একদিন কৌতূহলের কাছে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগার ঝিম ধরা দুপুর, কেমন যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মমতাজ। আমি বললাম, কিরে মমতাজ, কি খবর? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। মমতাজ আয়, ভেতরে আয়। মমতাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায়ই খানিকটা গল্পগুজব হয়। আমার মনে হয় সে আমাকে খানিকটা পছন্দও করে। এসব ছেলেরা ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসলো। আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আইসা। ঠিক মতো জবাব দিবি তো? হ। আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি, মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। ভয় পাস নাই কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, জেগে উঠে কি দেখলি? চারদিকে অন্ধকার। হ। কেমন অন্ধকার? মমতাজ এবারও জবাব দিল না। আমার মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। তবু আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবুও ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার লগে আসিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, অন্ধকারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? যাই না। আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই। আদর করলো? কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা বলল সে? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ঠিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বল তো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে, মানে এই লোকটা কে, কিছু বলেছে? জি না। শোন মমতাজ, ভালো করে ভেবে বল। আর কোনো কিছুই মনে পড়ে না?
উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ আসিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, আর কিছুই মনে নাই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না মানে? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, মমতাজ বল, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মমতাজ উঠে গেল। এটাই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কয়দিন গ্রামে ছিলাম, সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক। এটা তো তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দুটি গল্প, রুরুর গল্প এবং ছায়াসঙ্গী। এরকম আরও অনেক গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় কর্মকাণ্ড দেখতে বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। বিচিত্র স্টেশনের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।